বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু বদলে যায়, শুধু বদলায় না একটা জিনিস। মাহমুদুল্লাহ রিয়াদ দলকে ম্যাচ হারাবেন, দলকে জেতানোর মতো অবস্থায় থেকে হারাবেন। রিয়াদ একা আর কত ম্যাচ জেতাবেন, এইটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ভুল মিথগুলার একটা, যা আমি টাইম এন্ড এগেন বলে আসছি যে রিয়াদ একা যত ম্যাচ জিতিয়েছেন তার চেয়ে অনেক বেশি ম্যাচ তিনি একা হারিয়েছেন। হ্যাঁ, যেই পজিশনে তিনি ব্যাটিং করেন কিছু কিছু ম্যাচ তো জেতাবেনই। এইবারের বিপিএলেও আমরা দেখতে পারি যে রিয়াদ কিছু ম্যাচ দলকে জিতিয়েছেন, দু একটা ম্যাচ হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি ম্যাচ তিনি হারিয়েছেন, হারাচ্ছেন, হারাবেন। এইবারের বিপিএলও তিনি তার নিজের সেই খাতাটা খুলে ফেললেন। রংপুর রাইডার্সকে আজকের এই ম্যাচটাতে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারে গিয়ে যে হেরে গেল, সেইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদের অবদানটাকে রাজশাহী ওয়ারিয়র্স অন্তত পক্ষে খাটো করে দেখবে না কোনোভাবেই। ম্যাচ কি হয়েছে না হয়েছে অনেক আলোচনার জায়গা রয়েছে। সুপার ওভারে ম্যাচ গিয়েছে, ম্যাচ টাই করেছেন রিপন মণ্ডল, অসাধারণ বোলিং করেছেন। রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক তিনি, সবই ঠিক আছে, সবই সত্যি কথা। ম্যাচ এত দূর যাওয়ার কথা নয় রংপুর রাইডার্সের, তার আগে আয়েসে স্বচ্ছন্দেই ম্যাচ জিতে যাওয়ার কথা। এগুলোর কোনোটাই মিথ্যা নয়। ঠিক যেমনি মিথ্যা নয় মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিং করতে নামেন, একেবারে লাস্ট বলটাতে একটা রান দরকার ম্যাচ জয়ের জন্য, খেলা তখন টাই অবস্থাতে রয়েছে। রিপন মণ্ডলের ওই লো ফুলটস বলটাকে তিনি মিড উইকেটে ফিল্ডারের সরাসরি তার কাছেই পাঠালেন। হ্যাঁ, মিড উইকেটে দুর্দান্ত ফিল্ডিং সেখানে মেহরব করেছেন, পাশাপাশি কমন সেন্স অ্যাপ্লাই করে বলটা তিনি ছুঁড়ে মারেননি স্ট্যাম্পে। আমরা কিছুদিন আগেই আমাদের ওই যে এ টিমের খেলাতে দেখেছিলাম আকবর আলী কীরকম ব্লান্ডার করেছেন। বাংলাদেশ ক্রিকেটের ডিএনএতে এই জাতীয় ব্লান্ডার আসলে মিশে রয়েছে, কিন্তু তিনি সেইটা না করে দৌড়ে গিয়ে স্ট্যাম্পটা ভেঙে দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ যে এক রান নেওয়ার চেষ্টাটা করেছিলেন সেটা সফল হয়নি, খেলাটা আসলে টাই হয়ে গেল। সুপার ওভারে গিয়ে তারপরে রিয়াদের দল রংপুর রাইডার্স হেরে গেল। এখন আপনি বলতে পারেন যে না, রিয়াদ যেই শটটা মানে রিপন মণ্ডল যেই বলটা করেছিলেন সেই বলটা তো ভালোই ছিল, খারাপ বল ছিল আমি তা বলবো না, কিন্তু এন্ড অফ দ্য ডে সেটা তো ফুল টস হয়ে গিয়েছিল রে ভাই। এখন বলতে পারেন যে রিয়াদ যেই শটটা খেলেছেন, শর্ট মিড উইকেট ফিল্ডারের যদি দুই হাতে এদিক ওদিক দিয়ে যেত তাহলেই তো সেটা জয়সূচক রান হয়ে যেত। হ্যাঁ হয়ে যেত, সেটা তো তিনি করতে পারেননি। বলতে পারেন যে ফিল্ডার মেহরব ওইরকম দুর্দান্ত ফিল্ডিং না করলে রিয়াদ তো জয়ের নায়ক হয়ে যেতে। হ্যাঁ ভাই, ওই ফিল্ডার বোলার তারা নিজেদের কাজটা করতে পেরেছে, মাহমুদুল্লাহ রিয়াদ সেই জিনিসটা পারেনি, ফলে খেলাটা আসলে সুপার ওভারে চলে যায় এবং সেইখানটাতে গিয়ে রংপুর রাইডার্স হেরে যায়। মাহমুদুল্লাহ রিয়াদের এই যে আরও একবার দলকে ডোবানোতে নিঃসন্দেহে সেই 2012 এশিয়া কাপে ফাইনালটাতে তার ব্যাটিংয়ের স্মৃতি আপনার মনে ফেরত আসবে। যদি বাংলাদেশ ক্রিকেটের আপনি একনিষ্ঠ অনুসারী হন তাহলে 2016 বেঙ্গালুরুতে ভারতের কাছে সেই দুঃসহ স্মৃতি ফিরে আসা উচিত। এবং আমাদের 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমাদের 19 বলে 43 রান প্রয়োজন সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে, সেই সময় একেবারে 6 বলের মধ্যে 5টা যে রিয়াদ ডট দিলেন এবং সেই 5টার মধ্যে মোটামুটি 4টাতে ডেড ব্যাটে ডিফেন্স করে ডট দিলেন, সেই স্মৃতি আপনার মনে আসতে বাধ্য। তবে ম্যাচ হয়েছে একটা দুর্দান্ত। রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এইবারের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নট আউট মানে আমি যে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেখানে 1 নম্বর 2 নম্বরে এই দুইটা দলকেই রেখেছিলাম এবং এই দুইটা দলের লড়াইটা হলো জম্পেশ জমজমাট। যেই লড়াইটাতে সুপার ওভারে জিতে রাজশাহী ওয়ারিয়র্স টুর্নামেন্টের শুরুতে অ্যাটলিস্ট একটা এজ নিয়ে নিল, যদিও ম্যাচটা অত দূরে যাওয়ার কথা ছিল না, যদিও এইখানটাতে রিপন মণ্ডলকে হিউজ 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 ক্রেডিট দিতেই হবে। দেখেন কেন অত দূর যাওয়ার কথা ছিল না। 159 রান করেছে রাজশাহী ওয়ারিয়র্স, যেই রানটা খুব সহজেই 180 হতে পারতো, এমনকি 200 রান পর্যন্ত হতে পারতো। তারা ওই যে একটা পার্টনারশিপ সাহিবজাদা ফারহান এবং নাজমুল হোসেন শান্তর সেকেন্ড উইকেট জুটিতে যে হয়েছিল 93 রানের, তখন তো তারা কমফোর্টেবলি ওরকম বড় স্কোরের পথে ছিল। 12 ওভার শেষে 1 উইকেটে 102 রানে তারা পৌঁছে গিয়েছিল, কিন্তু ওই যে শান্ত যেভাবে রান আউটটা হলেন, ফিল্ডারের হাতে বল দিয়ে তিনি 1 রান নিলেন, তারপরে ওই ফিল্ডার থ্রো করলেন, বোলার বল গ্যাদার করতে পেরেছেন, নাহিদ রানা পেরেছেন কি পারেননি না দেখেই তিনি যে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করলেন, অথচ নাহিদ রানা হাতে লেগে বলটা পড়ে গেল এবং তারপর নাহিদ রানা ইজিলি রান আউট করে দিলেন শান্তকে। ওইটা একটা টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে, কেননা এরপরে এই 30 বলে 41 রান করা শান্ত আউট হওয়ার পরে
রাজশাহীর ইনিংসটা কলাপস করেছে, এরপরে আর কেউই আসলে সেভাবে ভালো করতে পারেনি। সাহেবজাদা ফারহান তিনিও ওই যে 50 পর আউট হয়ে গেলেন, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, রাব্বি কারো ব্যাট থেকে রান আসেনি, ফলে তারা 159 রান আটকে গেছে এবং সেই রান তারা করতে নেমে রংপুর রাইডার্স খুবই কমফোর্টেবল জায়গাতে ছিল, এতটাই যে 15 ওভার শেষে তারা 1 উইকেটে 122 রানে ছিল। শেষ 5 ওভার অর্থাৎ 30 বলে তাদের 38 রান প্রয়োজন ছিল, হাতে তাদের 9 উইকেট। এখান থেকে কোনো দল ম্যাচ হারে নাকি রে ভাই? হ্যাঁ, তারপরে 50 করা তাহিদ হৃদয় না হয় আউটই হয়ে গেলেন, তারপরে তো 3 ওভারে দরকার ছিল 22 রান, হাতে 8 উইকেট। হারে নাকি ভাই কোনো দল ম্যাচ? হ্যাঁ, কাইল মায়ার্সও ওইখানটাতে আউট হয়ে গেলেন, তারপরেও তো 19 নম্বর ওভারটাতে তারা 13 রান নিল, লাস্ট ওভারটাতে তাদের আর 7 রান প্রয়োজন জয়ের জন্য, হাতে রয়েছে 7 উইকেট। এইখান থেকেও কি ম্যাচ হারে নাকি রে ভাই? তখনই রিপন মন্ডলের ম্যাজিক। রিপন মন্ডল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি একটা বৈপ্লবিক ব্যাপার নিয়ে এসেছেন সুপার ডেথ ওভারগুলোতে তার ওই সুপার বোলিং এর কারণে, যেটা আমরা এই বাংলাদেশ এ দলের হয়ে সাম্প্রতিক সময়ে দেখেছি এবং এই বিপিএলও তার সেই ঝলকটা দেখতে পাচ্ছি। এই দিন নিজের প্রথম 3 ওভারে তিনি 37 রান দিয়েছিলেন, খুব ভালো বোলিং করতে পারছিলেন না, কিন্তু ওই লাস্ট ওভারটাতে যখন তিনি মাত্র 6 রান ডিফেন্ড করতে নেমেছেন, প্রতিপক্ষের জয়ের জন্য 7 রান প্রয়োজন, ওই ওভারটা তিনি করলেন একটা ম্যাজিক্যাল ওভার। একেবারে মুস্তাফিজের মতো ধরেন একটা ওভার তিনি করেছেন। প্রথম বলটাতে ওয়াইড একটা বলে খুশদিল শাহ চেজ করতে নেমে তিনি ওইখানটাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। নুরুল হাসান সোহান নামলেন, নেমেই প্রথম বলে তিনি বাউন্ডারি মারলেন, তারপরে হচ্ছে গিয়ে এরপরে গিয়েও ম্যাচটা সহজ করে ফেলেছিলেন, 2 রান নিয়েছেন, তারপরে ডট দিয়েছেন, এরপরে গিয়েও শেষ 2 বলে 2 রান প্রয়োজন ছিল, হাতে ছিল তাদের ওই যে বললাম যে উইকেটের তো আর কোনো এই জায়গাটাতে কোনো প্রবলেমের জায়গা ছিলই না, কিন্তু ওই 5 নাম্বার বলটাতে রিপন মন্ডলের খেলতে গিয়ে স্কোয়ার লেগে একটা ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন নুরুল হাসান সোহান। এই জায়গাটাতে তার কমন সেন্স নিয়ে আপনি আসলে প্রশ্ন তুলতে পারেন, রংপুর রাইডার্সের ক্যাপ্টেন, বাট তিনি আউট হওয়ার পরেও তো লাস্ট স্কোর ততক্ষণে টাই হয়ে গেছে, লাস্ট বলে হচ্ছে গিয়ে 1 রান নিলেই জিতে যেত রংপুর রাইডার্স। মাহমুদুল্লাহ রিয়াদ সেইটা করতে আরও একবার সফলভাবে ব্যর্থ হলেন। আরও একবার সফলভাবে মাহমুদুল্লাহ রিয়াদ শেষে গিয়ে দলকে ডুবিয়ে দিলেন, খেলা চলে গেল সুপার ওভারে এবং সুপার ওভারে রিপন মন্ডল আবার সুপার বোলিং করলেন। মাত্র 6 রান তিনি দিয়েছেন, তার বলে কোনো বাউন্ডারি নিতে পারেনি। মুস্তাফিজের করা ওই ওভার সুপার ওভারটা থেকে তানজিদ তামিম প্রথম 3 বলের মধ্যেই সেই প্রয়োজনীয় রান নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে সুপার ওভারে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। তাহলে এই যে একটা এক্সাইটিং ম্যাচ হলো, দুর্দান্ত একটা ম্যাচ হলো, যেই ম্যাচটা রংপুর রাইডার্স জিতে যাওয়ার মতো একেবারেই অবস্থায় ছিল। শেষ 5 ওভারের কথা বলুন, শেষ 3 ওভারের কথা বলুন, ইনফ্যাক্ট লাস্ট ওভার শুরু হওয়ার কথাও যদি আপনি বলেন, সেইখান থেকে যেইভাবে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল এবং সুপার ওভার থেকে যেইভাবে তারা জিতে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? এটা আসলে অবভিয়াস, রিপন মন্ডল। টার্নিং পয়েন্ট ভাই রিপন মন্ডল। রিপন মন্ডলের ওই লাস্ট ওভারটা, যেই ওভারটাতে মাত্র 6 রান ডিফেন্ড করে তিনি খেলাটা সুপার ওভারে নিয়ে গেছেন এবং সুপার ওভারেও মাত্র 6 রানের বেশি নিতে দেননি, যেইটা তার দলকে জিতিয়ে দিয়েছে। রিপন মন্ডলের ওই 20 নাম্বার ওভারটা এবং সুপার ওভারের যে ওভারটা, এইটাই এই ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের টার্নিং পয়েন্ট। মাহমুদুল্লাহ রিয়াদ যে দলকে ডুবিয়েছেন আরও একবার সেইটাকে ছাপিয়ে, নুরুল হাসান সোহান যে আরও একবার ক্রিকেটীয় কমন সেন্সের পরিচয় না দিতে পেরে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন, এই সব কিছু ছাপিয়ে রিপন মন্ডলের ওই 2টা ওভারকেই আমার কাছে রাশিয়া ওয়ারিয়র্সের এই রোমাঞ্চকর জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয় এবং আমি নিশ্চিত আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন। হয়তোবা আপনারা আমার এই মতামতের সঙ্গেও একমত হবেন, টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ স্কোয়াডে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে রিপন মন্ডলকে নিয়ে নেওয়া কি যায়? নিয়ে নেওয়াটা কি উচিত?